তখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন, তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে। কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশে এই অরাজকতা চলবে, এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো, এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যেতে পারে। কারণ সবই নির্ভর করে সময়ের উপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে, এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের ওপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনে নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব খাটানোর কোন রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লটঝরে প্লেন যে করে উঠবে সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলট গুলোর ফালতু ফালতু প্রাণ যাবে। তার চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে, এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি, যেটা চীনের তৈরি, পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তান কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর, তাদের যে সঙ্গে যে খলিলের মিটিং আছে, সেই মিটিং এ পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তো ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না, ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায়, তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে, তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি, আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে, কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে, ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু। স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না, এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে।
আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন, এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না। তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে, মানে ডেমোক্র্যাটদের তরফ থেকে। ডেমোক্র্যাটরাই তো অপোজিশন, তারা এবার চাইছে ভোটে জিতে আসতে। ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে। আর ডেমোক্র্যাটরা এই ভুল শোধরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। ফলে আপনারা একটুখানি অপেক্ষা করুন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে, বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে, অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যারা হতাশ হয়েছিলেন, যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরবে কি ফিরবে না, তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়ে দেওয়া হয়েছে, ভারত তো বলেই দিয়েছে, এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছে। ক্ষেত্র পুরো সব মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল, সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন। একটু অপেক্ষা আপনারা করুন। আমি যে পোস্টটা দিয়েছি সেখানে অনেক মন্তব্য এসছে যে আমার কোনো কথাই মেলে না, আমি কেবল আপনাদের গুলবাজি দিয়ে যাই। আমি না কয়েকটা আপনাদের মনে করে দিচ্ছি ঘটনা, তাতে আপনাদের স্মরণ হতে পারে। আপনার মানুষের ভুলো মন তো, ওই কারণে বলে রোজ পড়াশোনা করো, কিন্তু ভিডিও তো রোজ দেখা সম্ভব নয়। আমি যখন বলছি আর যখন ঘটনাটা ঘটছে তখন আপনাদের মাথা থেকে ইরেজ হয়ে যাচ্ছে, আপনারা তখন আর রিলেট করতে পারছেন না। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠক ডেকে তাদের লিখিত সম্মতি আদায় করে শেখ হাসিনাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। হলো তাই। প্রথমে বটবাহিনী লিখলো সব বাজে কথা, বাজে কথা, বাজে কথা, সব বললো ঢপ 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 ঢপ, উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন। তারপরে দেখা গেল যে সত্যি শেখ হাসিনাকে সর্বদলের মানে মিলিত সম্মতিতে তাকে রাখা হয়েছে। এরপর হলো ট্রাভেল ডকুমেন্ট। আমি যখন বললাম ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলো, সবাই তখন আবার লিখতে শুরু করে দিলেন, না 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 না, ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হচ্ছে না, উনি সব বাজে কথা বলছেন। আলটিমেটলি আপনাদের খবরের কাগজেও বেরোলো যে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই গঙ্গা পানি চুক্তি হবে না। আমি ভুল করে তিস্তা লিখেছি, বলে ফেলেছি তিস্তাটা আলাদা, বলেছিলাম হবে না, আলটিমেটলি হচ্ছে না। আমি বলেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, আপনারা বলেছিলেন কোনোদিনই ভারতবর্ষের ক্ষমতা নেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার। আমি বলেছিলাম দেখে নেবেন। আমি এটাও বলেছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। আপনারা লিখেছিলেন ভারতের কোনোদিন সাহস হবে না পাকিস্তানকে আঘাত করার। সেই পাকিস্তানকে মেরে কিন্তু 8 মে শুইয়ে দিল। আমি আবার বলছি, আবার নতুন করে জিও পলিটিক্স যা হচ্ছে তাতে কি কি হতে পারে, কখন কি হবে, আমি সেটা বলেছি। এবার এটাও মিলিয়ে নেবেন। মানে আমি যেগুলো বলেছি আপনাদের স্মরণ করিয়ে দিলাম, দেখুন আপনাদের সেই কথাগুলো আমার মিলেছে কিনা। এখন যে কথাটা আমি বলছি সেটাও আপনাদের মিলবে। এই যে
আপনাদের দেশ জোড়া এখন ভারত বিরোধী জিগির একটা উঠেছে না, এই জিগিরে আমাদের দেশের মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। তারা এমএলএ কে বলছে, এমএলএ এমপি কে বলছে, এমপি লোকসভায় বলছে, লোকসভা থেকে রাজ্যসভা আলোচনা হচ্ছে, এই সমস্ত কিন্তু হচ্ছে। যখন এই চাপটা যখন ধীরে ধীরে বাড়লো, এবং আপনারা জানেন যে এপ্রিল মে মাসে আমাদের বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে, এরপরে তামিলনাড়ু আছে, তারপরে আপনার মণিপুর না মিজোরাম সেখানে একটা আছে, খুব আমি শিওর না, ওখানে কোনো একটা রাজ্যে আছে। ফলে এই বাংলাদেশের সঙ্গে মানে এই রাজ্যগুলোর সম্পর্ক কিন্তু একদম আত্মার সঙ্গে জুড়ে রয়েছে। তো বিজেপি রাজনীতি করে, তার ভোট দরকার, সরকারে টিকে থাকতে গেলে ভোট দরকার। ফলে ভোট যদি পেতে হয় তাহলে জনগণের কথা শুনেই চলতে হবে। এবার রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে, খাবার দেওয়া বন্ধ করুন, খাবার দেওয়া বন্ধ করুন। একবার আমি লিখেছিলাম যে আমি বলবো, তাতে এত কুমন্তব্য এসেছিল, তা আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আমি বলবো না, থাক, আপনারা খেয়ে বললেন না খেয়ে বললেন, তাতে আমার কি যায় আসে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তাতে না বলে উপায় নেই। সেটা হচ্ছে লিখিত সম্মতি আসতে শুরু করে দিয়েছে সব দলগুলোর। একমাত্র বাকি আছে দক্ষিণের দলগুলো, সাউথ ইন্ডিয়ার যে দলগুলো আছে, তাদের এই বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো রকম আইডিয়াও নেই, তারা কিছু জানেও না, তারা কানও দেয় না। ইদানিং যখন যখন সব নেতারা গিয়ে ওখানে বলছেন, তখন তারা একটু নড়ে চড়ে বসেছেন যে ভারতবর্ষের ওপরে যদি এরকম একটা আঘাত হয় তাহলে তো আমাদের ওপরই আঘাত। সেই সাউথ ইন্ডিয়ার দলগুলোর বোধহয় গোটা 20-25 দল আছে, ছোট বড় মিলিয়ে, তাদের কাছ থেকে এখনো সম্মতি পত্রটা পাওয়া যায়নি। ভারত করে কেন? ভারত এই কারণে করে, ভারতে যে বিরোধী শক্তি আছে না, এই বিরোধী শক্তি যারা আছে তারা মানে নিজের জায়গায় মানে কখনো এক জায়গায় থাকে না, এক মত থাকে না। আজকে যারা এই বিরোধিতা করছে, যখন বাংলাদেশে যখন চূড়ান্ত মানে খাদ্য সংকট দেখা দেবে, একেবারে মানে না খেয়ে মানুষ মরার মতো অবস্থা হয়ে যাবে, তখন এরাই তখন ত্রাহি চিৎকার করতে শুরু করে দেবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৃশংস ভূমিকা অবতীর্ণ হয়েছেন। একেবারে কার্টুন ফার্টুন একে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর পিন্ডি পাকিয়ে দেবে। নরেন্দ্র মোদী ওই জন্য ঠিক করেছেন যে এবার আমি শেখ হাসিনার বেলায় এরকম আমি করেছিলাম, পরে যাতে ট্যাপও না করতে পারে, আমি এবারে লিখিত সম্মতি আদায় করে নেব। উনি তাই বলেছেন সব দলকে লিখিত সম্মতি দিতে হবে। লিখিত সম্মতি সব দল দিয়ে দিলে পরে আমি খাদ্যশস্য বয়কট বন্ধ করে দিলাম, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। এইবারেতে কোনো দল কিন্তু যেহেতু লিখিত দিয়ে দিয়েছে, তারা আর পার্লামেন্টে এসে ঝড় তুলতে পারবে না। এটাই হচ্ছে মোদিজির খেলা। আমি কালকে একটা চ্যানেলে বলেছিলাম, মোদিজিকে যারা বুঝতে পারেন না, মনে করেন ভীতু কাপুরুষ, তারা মোদিজির কূটনীতিটাই বুঝতে পারেন না। মোদিজি হলেন জেফ্রি বয়কট কিংবা আমাদের সুনীল গাভাস্কারের মতো টুকে টুকে খেলার প্লেয়ার। ধীরে 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 দেখুন না, এই আপনার এই বলেছিলাম ওই চুক্তি হবে না, ওই আমাদের যে বাণিজ্য চুক্তি হবে না, মনে পড়ে? কবে থেকে বলে যাচ্ছি বাণিজ্য চুক্তি হবে না, আলটিমেটলি এখনো কিন্তু হয়নি। ভারত এখনো ডিলে করে যাচ্ছে, আরো ডিলে করাবে, আরো ডিলে করাবে। আমি বলেছি আমি এই সরকার হবে না, এই সরকারের ভোটও হবে না, এই সরকার থাকবেও না, ভোট আপনাদের হবে না। আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি ভোট হবে না, এখনো বলে যাচ্ছি ভোট হবে না। ভোট হলে পরে তখন আপনি আমাকে গালাগালি দিয়েন। ফলে এখন দেখুন আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু সবকটাই সত্য হয়েছে। এখন এই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কি হচ্ছে, আমাদের এত ভারত বিরোধিতা করা হয় পদে পদে। এই মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নেই, সে কিন্তু বিসিসিআই এর, যদিও বিসিসিআই উচিত হয়নি এটা, আগে থেকেই বিসিসিআই বলে দেওয়া হয়েছিল এবারে আমরা বাংলাদেশকে নেবো না, তাহলে মুস্তাফিজুর আসতেন না।
তিনি সম্মানিত হলেন। এটা আমাদের বিসিসিআই এর দোষ, এটা কিন্তু আমি স্বীকার করি। মানে যেটা স্বীকার করার সেটা স্বীকার করি আমি। কিন্তু তাই যদি হয় তাহলে সাকিবকে আপনারা মানে কেন দেশদ্রোহী আখ্যা দিয়ে সাকিবকে তার পাশে দাঁড়াচ্ছেন না? দেশদ্রোহী আখ্যা দিয়ে তার বেলাতে কিছু বলছেন না, তো তখন আপনাদের গায়ে লাগে না। সাকিবের বেলা আপনাদের গায়ে লাগে না। অথচ সাকিব হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশকে চিনিয়েছেন বিশ্বের মাঠে, কিন্তু সাকিব প্রথম চিনিয়েছেন। তারপরে কিন্তু যত এসছে, মুস্তাফিজুর রহমান, তারপর আরো যারা এসছে, আপনার প্রাক্তন ক্যাপ্টেন ছিল যিনি পরে এমপি হলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি, এনারা সমস্ত পাত প্রদীপের আলোয় আসেন। এর দিকে আপনারা ভারত বিরোধিতা করছেন, ওই দিয়ে চালও নেবেন, আবার তেলও নিচ্ছেন। একজন খুব মজা করে ভালো লিখেছে, মুস্তাফিজুর রহমানকে বার করে দেওয়ার প্রতিবাদে ভারত থেকে বাংলাদেশ 1,80,000 লিটার তেল কিনলো প্রতিবাদে। খুব বুদ্ধিমানের মতো খুব সুন্দর করে লিখেছে, আমি গুছিয়ে বলতে পারলাম না, ব্যাপারটা এরকমই উনি যেটা লিখেছেন। তো এই যে জিনিসগুলো এখন হচ্ছে না, এই যে ভারত বিরোধিতাও করবেন অথচ ভারতের মালও খাবেন, এটাই ভারতবর্ষের মানুষ সহ্য করতে পারছেন না। মানে এদের খেয়ে 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 না অনেক চর্বি জমে গেছে এখন, এদের চর্বি একটু কমানো দরকার, তাই এদের চর্বিটা এখন কমানো হচ্ছে। এইবার দেখুন আর একটা, আমি যেটা বলেছিলাম যে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হবে, এটা লাস্টে বলছি এই কারণে যে এটা আজকে আমাদের কাগজে বেরিয়েছে, এই দেখে দিন, পড়তে পারছেন? এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়ার পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে সিদ্ধান্ত নিল ঢাকা। আপনারা এটা করে দিয়েছেন, বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে পথটা। তাহলে এগিয়ে আছে কি আপনারা বলুন? এই যে ভারত বাংলাদেশ সম্পর্ককে অবনতির জায়গায় নিয়ে যাচ্ছে কে? ভারত কিন্তু এখনো পর্যন্ত টুকটাক ভিসা দিয়ে যাচ্ছে, খুব অসুস্থ মানুষকে কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে ভারতবর্ষ। তারপরে আপনাদের দেশ থেকে যে সমস্ত মানে কর্মকাণ্ড হচ্ছে, তারপরে আপনারা কি মনে করেন ভারতীয়রা আপনাদের পাশে থাকবে? এখন যারা ট্রিটমেন্ট করতে আসছেন না এখানে, তারাও কিছুটা বিপদে পড়ছেন। আমার এলাকাতে আমি নিজে দেখেছি, আমি নিজে তাদেরকে গিয়ে আমি রক্ষাকর্তা হয়ে আমি দাঁড়িয়েছিলাম, এত হেনস্থার শিকার হচ্ছিলেন। এখানে কেউ ঘর ভাড়া দেবে না, ঘর এমনি পড়ে রয়েছে, পড়ে থাক। এখানে সে ভাড়া নেয় তো ঘর ভাড়া দেবে না, থাকবেন কোথায় শীতের রাতে? এটা পরশু দিনের ঘটনা, আমি বলতে ভুলে গেছিলাম আপনাদের। সুতরাং এখানে এসে কিন্তু আপনারা খুব শান্তিতে থাকবেন না। ভারতের সঙ্গে শত্রুতা করে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যার উপরে আপনারা নির্ভর করছেন, তার সঙ্গে শত্রুতা করে আপনারা কদিন টিকতে পারবেন? এই যে খাদ্য পণ্য এই যে বন্ধ হওয়ার সিদ্ধান্ত, তেল ফেল বন্ধ হওয়ার সিদ্ধান্ত, যন্ত্রপাতি মানে আপনার গাড়ির যন্ত্রপাতি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনার বর্ডার গুলোকে পুরো সিল করে দেবে। সিল করে দিলে কি হবে? এবার আপনাদের গাড়িগুলোও চলবে না, অকেজো হয়ে যাবে, আপনার তেল পাবেন না, আপনি খাবার পাবেন না, আপনি মানে 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 একটা দ্বীপের মধ্যে আপনারা বন্দী হয়ে যাবেন। আপনারা সেটাই চাইছেন। আপনারা বলছেন হ্যালো করি মাখো তেল, তেল মাখুন। আপনারা যত খুশি পাকিস্তান থেকে, দুবাই থেকে ভারতীয় চাল কিন্তু পাকিস্তান নিয়ে যাচ্ছে, দিয়ে আবার পাকিস্তান থেকে আবার বাংলাদেশে আসছে, ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা। মানে যেমন পাকিস্তান তেমন হচ্ছেন আপনারা। মানে ভারতের মালটা 80 কিলোমিটার পেরোলে ঘরে চলতো, ঢুকে যেত, সেটা যাচ্ছে প্রথম দুবাই, আর দুবাই থেকে যাচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আসছে এখানে।
মালয়েশিয়াও তাই, স্টেট অফ ব্রুনেও তাই। যেখানেই আপনি যাবেন সেটা হচ্ছে ভারতীয় মাল। ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি চলতেন তাহলে পরে আপনাদের এত দুর্দশা হতো না। আর হ্যাপি দিওয়ালির কথা বলছেন, আমি যেভাবে বলেছি হ্যাপি দিওয়ালি হবেই, এবং হবে মানে হবে। আমি এটা পাকিস্তানের বেলা বলেছি, বাংলাদেশের ব্যাপারে বলছি। এবার হ্যাপি দিওয়ালির দিকে ধীরে ধীরে যাচ্ছে। আগে খাদ্যপণ্যটা বন্ধ যেদিন হবে, আমি বলেছিলাম অনেক আগে, যেদিনকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ হবে আপনাদের বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘের ঘন ঘটা গড়াবে। সেটা এখন ফের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না। আমার পক্ষ থেকে আমি একটুখানি আপনাদের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটুখানি জানাই। সেটা হচ্ছে, আচ্ছা আগে বলে নি, জয়শঙ্করজি যখন গেছিলেন না তারেক রহমানের সঙ্গে দেখা করতে ঢাকায়, সেই সময় তিনি শোকবার্তার পাশাপাশি আরো একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা। তাতে 4-5টি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বাংলাদেশ মানে তারেক রহমানের কাছে কি কি চায়। আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই, তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি, কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি। এরকম একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর মারফত। এবার আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাফ পর্যন্ত এখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কুন্দিয়া। কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চীন তারা সশস্ত্র হয়েছে, তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি। এই দুজন মিলে তারা, এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল, তারা হচ্ছে 3জন ISI এর লোক ছিল, টার্কির একজন ছিল, উলফার কিছু ছিল, এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াতুল্লাহ উলেমায়ে হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী যারা ছিল, তাদের কিছু লোক ছিল। তাদের মধ্যে ISI এর 3জন মারা গেছে। এই গোলাগুলি মোটর চালাচালি এই সমস্ততে তাদের 3জন মারা গেছে। কালকে রাতের ঘটনা, আজকে সকাল অবধি, কাল রাত 1:30 থেকে শুরু হয়। টার্কির একজন মারা গেছে, তাহলে 3 আর 1 হলো 4। পরেশ বড়ুয়ার উলফার 6জন মারা গেছে, তাহলে 4 আর 6 হলো 10। আর 2জন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল অস্ত্রবস্ত্র নিয়ে, তাদের মধ্যে 2জন, টোটাল হচ্ছে 12 জন। এই 12 জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাঁস ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে। আর আজকে সকালবেলা টার্কির যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে, তারা আর বাংলাদেশের মধ্যে নেই। রয়ে গেছে কিছু ISI, তারা হয়তো খুব শিগগির যাবে, কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে, এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এখানে আরাকান আর্মি প্রায় 5000 লোক রয়েছে সশস্ত্র, 5000। আর্মি বলা ঠিক হবে না, সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি, স্বঘোষিত আর্মি আর কি। তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, এবং কুকি চীন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছেও ইদানিং কিছু অস্ত্র তাদের কাছে এসছে, মডার্ন ওয়েপেন। দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে, কারণ এর আগে যখন
এই গন্ডগোলগুলো শুরু হয়, তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল, মারধর বা বাড়ি বা ঘর জ্বালাও, এই সমস্ত আক্রমণ টাক্রমণ করেছিল। তারপরের থেকে এই শান্তি বাহিনী এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে। তাদের সঙ্গে মিলে গেছে, হাত মিলিয়েছে আরাকান আর্মি। এখন এই যে পার্বত্য চট্টগ্রাম, একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনী পর্যন্ত, এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন মারপিট চালাচ্ছে, তাদের মানে স্বাধীনতার দাবিতে। তারা বলছে আমরা স্বাধীনতা চাই। এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে, মানে সেনা পোস্ট আছে কাছাকাছি, টেকনাফের ওখানে একটা সেনা পোস্ট আছে। সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সদস্য, তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন। তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোননি। তারা কিন্তু কোনোভাবেই দেশকে রক্ষা করতে পারছেন না। আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর এর সামনে, আপনার আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না। এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন? আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে সেভেন সিস্টার দখল করে নেবে, কিন্তু আপনাদের এখানে সেভেন সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন, আমরা চিকেনের যে গলা আছে, এই ঠ্যাং আছে, চিকেন লেগ, সেটাই তো এখন হাতছাড়া হওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে। এখন যদি এই অবস্থা চলতে থাকে, মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয়, তাহলে পরে কি হবে? এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান, তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না। তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম সিআইএর সঙ্গে। সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন। সিআইএ এর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না। সিআইএ যদি বলে ওদেরকে মারো, তাহলে উনি মারবেন। সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো, ও চুপ করে বসে থাকবে। যদি ভারত এপাশ দিয়ে ঢোকে, রংপুর দিয়ে ঢোকে, চট্টগ্রাম দিয়ে ঢোকে, এই সুযোগে, এখন তো ভোলাটাইল পজিশন, এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা কিন্তু ঘর থেকে বেরোবে না, ঠিক করে নিয়েছে। কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোনোর জন্য, বললো তোমরা ক্যাম্পেই থাকো, ভারত যা করছে ভারত করুক। সুতরাং আপনাদের সেনাবাহিনীর উপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে, তারা রক্ষা করতে আসবে না। তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে, এই হচ্ছে তাদের কাজ। আর লোকজনকে, নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে, এটাই তাদের কাজ। যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে, এখন একটুখানি কমেছে, যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে। ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। তবে আশু সম্ভাবনা আপনার দেশের শান্তির কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত ভারতবর্ষ কিছু করেইনি। তাতেই যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন। এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল, তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে। এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে, কারণ সবার প্রাণের দাম আছে। আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে, আমি বাবা কবরের নিচে যাব না। কে গুলি খেতে চায় বলুন? এপাশেও শত্রু, ওপাশেও শত্রু। মানে আপনি যদি বাংলাদেশিবাসী হন, তাহলে ভারত আপনাদের শত্রু, কুকি চীন আপনাদের শত্রু। তাহলে কুকি চীন, আরাকান আর্মি, এরা একটা শত্রু, ভারতবর্ষ একটা শত্রু। তার দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী, সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে, এই হচ্ছে তার কাজ। এখন আমাদের ডক্টর ইউনূস
তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না। এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে, যত দিন তত ইউনূসের পারদ চড়ছে। কারণ নির্বাচন যদি, চাপ তো দেবেই, নির্বাচন তো করতেই হবে, কিন্তু ইউনূস নির্বাচন চাইছেন না। এখন এই নিয়ে উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন। আবার উনি ওই হাদি গ্রুপকে দিয়ে, ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউ তুলে দিয়েছেন যে আবার আবার তোমরা অস্থির করো। মানে তার একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো। বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না। আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিলাব মঞ্চ 2-4 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে। তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনূস বলবেন আর মাত্র 1 মাস 9 দিন বাকি আছে, কি 1 মাস 8 দিন বাকি আছে, এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা, কাজ সম্পন্ন করা, এগুলো করা যাবে না। এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন, এটা আপনারা ধরে রেখে দিন। আর তখন ডক্টর ইউনূস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না, আরো কিছুদিন আমি রইলাম, যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে, মানে তার যাওয়ার ফয়সালা হচ্ছে। কোন দেশে তিনি যাবেন, ইরানের ভিডিওটা সকালবেলা করেছে, আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা। ইরানের পেজেশকিয়ান যে প্রেসিডেন্ট, তিনিও ভাগার তাল করছেন। খামেইনি, যিনি মোল্লা চরমপন্থী, যিনি আসল ধর্মগুরু, ধর্মগুরু দেশ চালায়, তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছিল, এখন আর সফল হবে না, সে চেষ্টা করেছিল, সেই মডেলটা ফেল করেছে। তাদের দেশের কি অবস্থা, তাদের মানে এখন আর্থিক অবস্থা কি, যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে। আপনাদের মুখের ওপরে কিন্তু ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশনের খাড়াও ঝুলছে। কিন্তু আমি আগাম বলে দিচ্ছি, হয়তো 15-20 দিন কি 1 মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন। এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম।